আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর জন্য আমাদের প্রত্যেকেরই শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে গেল, তো যাই হোক, এর মধ্যে লাইভ করতে হবে। লাইভে যেহেতু ঢুকেছি, চলেও আসবে আশা করি। আমার যে লাইট আছে এটা দিয়ে আপাতত চলবে। তো যাই হোক, এই সমস্ত সৃষ্টি জগৎ যার জন্য সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি না করলে কোনো সৃষ্টি এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন করতেন না। তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত। তিনি হলেন শেষ নবী। তিনি হলেন সকল নবীদের রাসূল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে এই পৃথিবীতে আসতে পেরেছি। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যারা মুসলমান ভাই আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যদি কারো কাছে মাথা নত করতে হয় সে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর কারো কাছে যদি মাথা নত করতে হয় সে হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরবারে। এছাড়া মাথা নত করার মতো জায়গা এই পৃথিবীতে আর নেই। তো আমি লাইভের শুরুতেই যার জন্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশ নামক একটি লেখা স্থান করে নিয়েছে, যার জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি। তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি লাইভের শুরুতেই সকল শহীদ, যারা বাংলা ভাষা আনতে গিয়ে, রাষ্ট্রীয় ভাষাকে বাংলা ভাষা করতে গিয়ে এবং বাংলাদেশ নামক নামটিকে বিশ্বমানচিত্রে জায়গা দিতে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছেন, সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছি। যে বীর মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে, আল্লাহর কাছে তাদের হায়াত দান করার জন্য ফরিয়াদ জানাচ্ছি। লাইভের শুরুতেই হঠাৎ করে লাইভে আসা, লাইভের শুরুতেই আমার ফেসবুক মিডিয়াতে থাকা সকল ফলোয়ার বন্ধু, আমার গ্রাম পুলিশ ভাই বোনেরা, অন্যান্য ধর্মী ভাই বোনেরা এবং গ্রাম পুলিশের বাহিরে যারা আছে আমার লাইভে যুক্ত থাকেন বা আমার আইডিতে আছেন, আমি সকল বন্ধুদের জানাচ্ছি, যারা মুসলমান আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করি মহান আল্লাহ রাব্বুলের আলামিনের অশেষ রহমতে, যদিও 47,000 গ্রাম পুলিশের মধ্যে বেশিরভাগ গ্রাম পুলিশ সদস্যদের বেতন ভাতা হয়নি। মুষ্টিমেয় কয়েকটি থানা জেলাতে বেতন ভাতা হয়েছে, আর বাকি বেশিরভাগ থানাগুলোতে বেতন ভাতা হয়নি। সেখানে এই আমার চাকরির জীবনে 2008 সাল থেকে চাকরির শুরু, চাকরির জীবনে এই বছর প্রথম আমার এখানেও কোনো বেতন ভাতা হয়নি। সেক্ষেত্রে অনেকটা কষ্ট নিয়েই গ্রাম পুলিশ সদস্যরা বুকে কষ্ট চাপা দিয়ে ঈদ উদযাপন করছে।
তো ঈদ কেমন কাটলো এই শব্দটা আসলে গ্রাম পুলিশকে প্রশ্নটা না করাই বেটার। আজকে টিভি একটা সংবাদে দেখলাম একজন সাংবাদিক মহোদয় ফুটপাতে যারা ডাকাতে ব্যবসা করে তাকে প্রশ্ন করেছেন, প্যান্ট বিক্রি করেন, সেই ফুটপাতের বিক্রেতাকে প্রশ্ন করেছেন যে আপনার বেচা বিক্রি কেমন। তিনি প্রথম উত্তরে বললেন যে একেবারেই না, গতকাল সারাদিনে 8 পিস মাল বিক্রি করেছি, মানে ঈদের আগের প্রতিবেদন এটা, আর আজকে এখন পর্যন্ত একটিও বিক্রি করতে পারিনি। সেই সাংবাদিকের পরবর্তী প্রশ্নটা ছিল যে আপনার যে ছেলে মেয়ে তাদের কি কি কোনো কিছু জামা কাপড় কিনে দিতে পেরেছেন কিনা। এই প্রশ্নের জবাবে আমার সেই ভাইটি প্রথমত যে উত্তরটা দিলেন যে আপনার এই প্রশ্নটা করা ঠিক হয়নি, কারণ এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না। যাই হোক, তিনি প্রশ্নের জবাবটি দেওয়ার আগেই তার চোখ থেকে টলমল করে জল বেরিয়ে আসলো। তিনি আহ, একেবারে কান্না অবস্থায়, চোখের জল ফেলা অবস্থায় বললেন যে আমি আমার ছেলে মেয়েকে আজ পর্যন্ত 1 টাকার সুতাও কিনে দিতে পারিনি, কোনো টাকা দিতে পারিনি। তারা ঈদের জামা কাপড়ের জন্য টাকা চাচ্ছে, কিন্তু আমি দিতে পারছি না, আমি কোথা থেকে দেব? আমার তো ব্যবসাই চলতেছে না, আমি কোথা থেকে দেব? এখন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশ সরকারের চাকরি করে, বাংলাদেশ সরকার তাদের বেতন দেবে চাকরির বিনিময়ে, আর সেই টাকা পেয়ে বাংলাদেশ সরকারের, স্থানীয় সরকারের যারা কর্মরত 47,000 গ্রাম পুলিশ, তারা পরিবারের সকলের চাহিদা মিটাবে, এটাই স্বাভাবিক। ঈদের মধ্যে সকলের মুখে 4টা ডাল ভাত বা পোলাও মাংস যাই হোক সেটা তুলে দেবে, এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে যেই ঈদের আনন্দ, একটু জামা কাপড় সেগুলো দেবে। সেইটা দেওয়ার মতো জায়গাতে বাংলাদেশ সরকার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে রাখেনি, কারণ বেশিরভাগ উপজেলায় 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত বেতন, যাতায়াত ভাতা, ঈদ বোনাস সকল কিছুই বন্ধ। তাহলে 47,000 গ্রাম পুলিশ সদস্যরা ভালো কিভাবে থাকবে? এই প্রশ্নটা আসলে একটা অযৌক্তিক প্রশ্ন যে ঈদ কেমন কাটলো। ঈদ তো আসলেই খারাপ কাটবে, এটাই স্বাভাবিক। তো প্রশ্ন এখানেই যে আমরা সারাটা বছর 47,000 গ্রাম পুলিশ সদস্যরা অন্যান্য যে সকল চাকরিজীবী আছে তারা, আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পরে দেব। আগে আমার কিছু কথা, আবেগ আছে, সেগুলো বলবো। লাইভে আরো লোক যুক্ত হলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এখন 40, 41, 42 জন লোক যুক্ত আছেন। যেহেতু আমি হঠাৎ করে লাইভে এসেছি, কাউকে কোনো কিছু না বলে লাইভে এসেছি, সেই কারণে লাইভে লোক যুক্ত হতে একটু সময় লাগবে। তারপরও যারা যুক্ত হয়েছেন আমি তাদেরকে পায়ে ধরে অনুরোধ করব আপনারা একটু সময় লাইভে থাকবেন, ধৈর্য ধরে। কিছু জরুরি কথা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, সেগুলো সুখবর না, আবার সুখবরও আবার সুখবর নাও। আমি দুইটা দিক নিয়েই কথা বলার জন্য আজকে হঠাৎ করেই লাইভে আসা। মনটা ভালো না, মনটা খারাপ, মনটা খুবই খারাপ। তো সেই ক্ষেত্রে সেই কথাগুলো আপনারা আর একটু লোক বেশি যুক্ত হলে, এখনই 30-39 জনে নেমে এসেছেন, আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু ধৈর্য নিয়ে লাইভে থাকবেন, বের হবেন না। একটু বেশি লোক যুক্ত হলে আমি ইনশাল্লাহ আমার মূল কথাগুলোতে আমি যাব। তো আমরা স্থানীয় সরকারের চাকরি করে 24 ঘন্টা দায়িত্ব পালন করি, 24টা ঘন্টা দায়িত্ব পালন করি। ঈদের দিন বলতো বিদ্যুৎ আসলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা বিদ্যুতের দায়িত্বে আছে তাদের হয়তো বা ইমান দিয়েছেন, আল্লাহ ইমানের মাধ্যমেই বিদ্যুৎ আসলো। তো সেক্ষেত্রে আমরা এই 72 প্রকারের কাজ নাই, 100 প্রকারের উপরে কাজ করি। অন্যান্য দপ্তর যারা চাকরি করে তারা তাদের নিজ দপ্তরের কাজ ব্যতীত অন্য কোনো দপ্তরের কাজ কিন্তু তারা করে না। তারপরও তারা প্রতি মাসের বেতন প্রতি মাসের সময়ে পায়, এবং তাদের বেতনটা সরকারি, খাস সরকারি। তারা গ্রেডে আছে, কেউ 20 গ্রেডে, কেউ 19 গ্রেডে, কেউ 18 গ্রেডে, এইভাবে 1 গ্রেড পর্যন্ত, প্রথম শ্রেণীর কর্মকর্তা পর্যন্ত গ্রেড নির্ধারণ আছে। তারা গ্রেডে বেতন পায়, তারা গ্রেড অনুযায়ী চাকরি করে, তারা মাসের 7 তারিখের মধ্যে বেতন পায়, এবং তারা ঈদ বোনাস 15 দিন আগেই পেয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার,
স্থানীয় সরকারের আমরা কর্মরত, স্থানীয় সরকারের কর্মরত ব্যক্তিগুলোকে দিয়ে স্থানীয় সরকার শুধু একটা দপ্তরের কাজ করায় না, তার নিজের দপ্তরের কাজ করার না, কমপক্ষে 4 থেকে 5টা দপ্তরের কাজ তিনি করিয়ে নেন। কিন্তু যখন বেতনের বেলায় বেতন দেওয়ার কথা থাকে, তখন তাদের বেতন এটা বলা চলে না, ভাতাও বলা চলে না, মুক্তিযোদ্ধাদেরও ভাতা, কিন্তু মুক্তিযোদ্ধাদের ভাতাটা 20,000 টাকা। আর গ্রাম পুলিশের এটা কি, আমি আসলে কি ভাষায় এটাকে এর নাম দেব, ব্যাখ্যা করব, সেটা আমি খুঁজে পাই না ভাই। ভাতা হইলেও তো মুক্তিযোদ্ধাদের ভাতা 20,000 টাকা, সেটা দেওয়া উচিত। বেতন হইলে, যদি সরকারি বেতন হয়ে থাকে, সেটার বেতনও সর্বনিম্ন 20,010 টাকা, সেটা দেওয়া উচিত। আসলে গ্রাম পুলিশের এটা কি দেয়, গ্রাম পুলিশকে এটা কি দেয় বাংলাদেশ সরকার বা স্থানীয় সরকার গ্রাম পুলিশের জন্য এই চাকরির বিনিময়ে এটা কি দেয়, এটার নাম কি? এটা বেতন না ভাতা না কি? এটা আমার যুক্তিকে আমার আসে না। আমি জানি না যে আপনাদের যুক্তিকে কোনো কিছু আসে কিনা, আমার যুক্তিতে এটা আসে না। তো যাই হোক, এর জন্য আমি শুধু বাংলাদেশ সরকারকে একতরফা দায়ী করব না, এর জন্য দায়ী আমরা নিজেরা। বাংলাদেশ সরকার 2011 সালে গ্যাজেট দিয়েছিলেন, সেই গ্যাজেট অনুযায়ী আমরা বেতন না পাওয়ার পরেও চুপ করে বসেছিলাম। দীর্ঘ 17 সালে আমরা রিট করি, রিটের আগ পর্যন্ত আমরা চুপ করে বসেছিলাম। গ্যাজেট হইলেও সরকার গ্যাজেট দিলেও সেই গ্যাজেট অনুযায়ী বেতন দিল না। আর আমরা কেন ঘরে বসে রইলাম? কেন সেই গ্যাজেটের বাস্তবায়নের জন্য রাজপথে নামলাম না, রক্ত দিলাম না, কোনো গ্যাঞ্জাম করলাম না, কোনো কিচ্ছু করলাম না? সেটা আসলে আমি জানি না ভাই। যারা বাংলাদেশ গ্রাম পুলিশদের নেতৃত্ব এতদিন যাবৎ দিয়েছে, এই প্রশ্নের উত্তরটা একমাত্র তাদের কাছেই আছে, এটা আমাদের কাছে নেই। হ্যাঁ ভাই, মুক্তিযোদ্ধারা বর্তমানে 25,000 টাকা বেতন পায় ভাই, সেটাই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, আজকে লোক মনে হয় না বেশি যুক্ত হবে, 30-37 জন লোক আপনারা যুক্ত আছেন। যুক্ত হতে গেলেও অনেক সময়ের প্রয়োজন হবে। ঈদ পরবর্তী, আজকে ঈদের দ্বিতীয় দিন, তো অনেকেই একটু তার ছেলে মেয়েকে নিয়ে, যদিও পকেটে টাকা না থাকে, কিন্তু ছেলে মেয়েরা তো আর তা বুঝতে চায় না, তাদেরকে নিয়ে একটু ঘুরতে বেড়ায়। কেউ শ্বশুর বাড়ি গিয়েছে, কেউ আত্মীয় বাড়ি গিয়েছে, কেউ ঘুমাচ্ছে একটু সময় পেয়ে। সব মিলিয়ে তেমন লোক যুক্ত হবে না। তো যতগুলো লোক যুক্ত আছেন, প্রত্যেকেই একটা করে শেয়ার দিবেন। যারা যুক্ত হতে পারবে না, তারা যেন আমার আইডি থেকে না পেলেও আপনাদের আইডি থেকে কথাগুলো পায়। যদি দয়া করে তারা কথাগুলো একটু শুনে, তাহলে আমার কথাগুলো কি যৌক্তিক নাকি যুক্তি ছাড়া, এগুলো একটু আপনারা ভেবে নেবেন। আমার মনিরুল ভাই একটি কমেন্ট করেছে, এই বাজেটে মুক্তিযোদ্ধার ভাতা করার প্রস্তাব দিয়েছেন 30,000 টাকা। ভাই, দেশটাই তাদের আমরা সম্মান করি, অসম্মান করি না। তাদেরকে আমরা সম্মান করি, অসম্মান করি না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্মান করি, অসম্মান করি না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যা করতেছে, সেটা একটা কুকুরের মতো কাজ করতেছে, একটা কুকুরের কাজ। একটা কুকুরও তার হিতাহিত জ্ঞান আছে। আজকে প্রত্যেকটা জায়গার চিন্তা মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় আছে, কিন্তু 47,000 গ্রাম পুলিশ সদস্যরা সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে চাকরি করে আসছে, তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী তাদের কথা একবারও ভাবে না। মাননীয় প্রধানমন্ত্রী একবারও চিন্তা করে না যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা দিনরাত 24 ঘন্টা স্থানীয় সরকারের সেবা দেয়, তথা বিভিন্ন দপ্তরের সেবা যারা দেয়, তাদের দিনটা কিভাবে কাটে, তাদের বেতন কত, এটা মাননীয় প্রধানমন্ত্রী একবারও জানার চেষ্টা করে না। তিনি যদি জেনে থাকেন যে তাদের বেতন 7,000 টাকা বা 6,500 টাকা, তাহলে তার মাথায় একবারও কাজ করে না যে 6,500 টাকা বেতন দিয়ে বর্তমান সময়ে একজন গ্রাম পুলিশ সদস্য কিভাবে তার পরিবারের মুখে ডাল ভাত বা এই কি বলেন আহার তুলে দেয়। একটা ফ্যামিলিতে প্রধানমন্ত্রীর নিয়ম অনুসারে স্ত্রী সন্তান পিতা পুত্র যুক্ত হয়েছে, পিতা পুত্রের ভরণ পোষণ না করলে নাকি জেল জরিমানা হবে। এটা আইন করেছে বাংলাদেশ সরকার। আইন ভরে বাংলাদেশ সরকারের আইনের উপর পরসাপ করা উচিত, পরসাপ, মানুষের উচিত পরসাপ করা। আইন করেছে পিতা মাতার ভরণ পোষণ না করলে জেল এবং জরিমানা হবে। তাদের বেতন নির্ধারণ করা হয়েছে 6,500 টাকা। 6,500 টাকার এই ব্যক্তি কিভাবে তার পিতা মাতার ভরণ পোষণ করবে? পিতা মাতার ভরণ পোষণ না করলে জেল এবং জরিমানা হবে। আইন করেছে গ্রাম পুলিশ সদস্যরা দোকান করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, কামলা দিতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এইটা গ্রাম পুলিশের চাকরির নিয়োগ বিধানে করে দিয়েছে।
কিন্তু দুঃখজনক ব্যাপার, প্রতিবাদ করার মতো একটা ব্যক্তি নাই যে আপনি আমাকে এতগুলো শর্ত দিয়ে চাকরি দিলেন, আমি চাকরি করতে পারবো না অন্য কোথাও, আমি ব্যবসা করতে পারবো না অন্য কোথাও, আমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকতে পারবো না, আমি বাড়িতে একটা ফার্ম দিতে পারবো না, আমি কোনো কিছুই করতে পারবো না, আমাকে আপনার 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 কি বলে আপনার সেই ইয়ের প্রথায় যদি যাই, রাজতন্ত্রের প্রথায় যাই, আপনি রাজা, আমি আপনার প্রজা, আমি আপনার দাসী, আমি আপনার বান্দি, আপনার কাজ ছাড়া আমি কারো কাজ করতে পারবো না, আপনি আমাকে না খাইয়ে পিঠের মধ্যে চাবক মারবেন আর আপনার কাজ আমাকে করতে হবে। আমি তীব্র নিন্দা ঘৃণার সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নাকি মানবতার মা, তিনি নাকি মানবতার মা। কে বলেছে মানবতার মা? মানবতার মা তিনি বাংলাদেশে বর্তমানে 20 কোটি মানুষ যদি ধরি, আগের জরিপে আছে 18 কোটি মানুষ, বর্তমানের জরিপে যদি 20 কোটি মানুষ ধরি, 20 কোটি মানুষের মধ্যে 47,000 মানুষ তারা দিন রাত ফেসবুকে কাঁদতেছে, দিন রাত ফেসবুকে তারা কাঁদতেছে, তারা মানববন্ধন করে কাঁদতেছে, তারা ডিসি অফিসে কাঁদতেছে, ডিসিদের মাধ্যমে, তারা ইউনিটের মাধ্যমে কাঁদতেছে, তারা কি বলে প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা মানববন্ধন করে কাঁদতেছে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেখে না? তিনি মানবতার মা, এগুলো নাটক। তো যাই হোক, প্রতিবাদ করার লোক বাংলাদেশে নাই, আর গ্রাম পুলিশের মধ্যে আরও নাই। আমি 100 কোটি টাকার মালিক, আমি একজন ইউনো, একজন ডিসি, একজন এসপি, একজন কর্নেল, একজন মেজর, যারা বড় বড় পোস্টে চাকরি করে, যারা বড় বড় পোস্টে সার্ভিস করে, তারা কিন্তু কেউ দরিদ্র ফ্যামিলির না, প্রত্যেকেই তারা বংশগতভাবে ভালো বংশের লোক, তারা উচ্চতর বংশের লোক, তারপরেও তারা চাকরি করে, লেখাপড়া করেছে, সেই লেখাপড়াটাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশের বিভিন্ন দাপ্তরিক কাজে তারা নিয়োজিত আছে। তারা বেতন নেয়, ইচ্ছা করলে যদি তারা বলে যে আমরা বেতন নেব না, কারণ আমাদের বংশগতভাবে 1000 কোটি টাকার মালিক আমরা, আমার পিতা ভালো টাকার মালিক, আমি ভালো টাকার মালিক, আমার বেতন দেওয়া লাগবে না, আমি বেতন ছাড়া চাকরি করব। তিনি তো তা করে না, তিনি বেতন নেয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বেতন নেয়, প্রত্যেকটা ব্যক্তি বেতন নেয়। বেতনটা হচ্ছে আপনার শ্রমের মূল্য আপনাকে পরিশোধ করা, এটাই হচ্ছে বেতন। 47,000 গ্রাম পুলিশের মধ্যেও থাকতে পারে কোটিপতি, থাকতে পারে লাখপতি, থাকতে পারে দরিদ্র, থাকতে পারে ফকির। প্রসঙ্গটা বেতনের না, প্রসঙ্গটা হচ্ছে আমি শ্রম দিচ্ছি, আমার শ্রমের ন্যায্য মূল্য আমাকে পরিশোধ করবে বাংলাদেশ সরকার, বা আমি যেখানেই চাকরি করি সেই সেকশন এই শ্রমের ন্যায্য মূল্য আমাকে দেবে। কিন্তু গ্রাম পুলিশের বেলায় সেই শ্রমের ন্যায্য মূল্যটা দেয়া হচ্ছে না। আর 47,000 গ্রাম পুলিশের মধ্যেও কিছু গ্রাম পুলিশ সদস্য আছে, অনেকের অবস্থা ভালো, গ্রাম পুলিশ সদস্যদের মধ্যেও অনেকের অবস্থা ভালো, তারা ফেসবুকে লাইভ কমেন্ট বা পোস্ট করে থাকেন, অনেকেই মোটরসাইকেল ব্যবহার করেন, মোটরসাইকেলে পোস্ট দিয়ে থাকেন। সেই মোটরসাইকেলের পোস্ট দিলে কিছু কিছু গ্রাম পুলিশ সদস্য আমি দেখি, তারা লেখে যে আপনি গ্রাম পুলিশে চাকরি করেন, মোটরসাইকেলে ওটা পোস্ট দেন কেন রে ভাই? গ্রাম পুলিশের চাকরির কোনো বিধানে কি লেখা আছে যে গ্রাম পুলিশের চাকরি নিতে হইলে মেথরের ছেলে হইতে হবে? কোনো জায়গায় লেখা আছে জারুদারের ছেলে হইতে হবে, কোনো জায়গায় লেখা আছে ভিক্ষুকের ছেলে হইতে হবে। গ্রাম পুলিশের চাকরি নিতে হইলে এই মধ্যবিত্ত ফ্যামিলির কোনো লোক চাকরি নিতে পারবে না, কোনো ধনী ফ্যামিলির লোক চাকরি নিতে পারবে না, এটা কি লেখা আছে? দুঃখজনক ব্যাপার, কিছু কিছু গ্রাম পুলিশ সদস্য তারা নিজেরাও এই গ্রাম পুলিশ হয়ে গ্রাম পুলিশের বিপক্ষে কমেন্ট করেন। কিভাবে আগাবো আমরা? বলেন কিভাবে আমরা আগাবো? এটা আমি চাকরিতে ঢুকেছি, এটা সার্ভিস, বাংলাদেশ সরকারের একটি চাকরি, সুন্দর একটা চাকরি, এটা মানব সেবার একটা চাকরি। বাড়িতে থেকে আমার নিজের গ্রাম, আমার নিজের ওয়ার্ডের মানুষের যে দায়িত্ব, মানুষের যেই অধিকার বলেন, দায়িত্ব বলেন, বা তাদের নিরাপত্তা বলেন, সেই নিরাপত্তার দায়িত্বটা আমি নিয়েছি। যে আমি 5 নং ওয়ার্ডের দফাদার হিসেবে আছি, ধরে নিলাম আমি 5 নং ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য। বাংলাদেশ সরকারের হয়ে আমি এই 5 নং ওয়ার্ডের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি এটা নিয়েছি বাংলাদেশ সরকারের কাছ থেকে। এটা খারাপ কিসের? এটা খারাপ কোন জায়গাটায়? এটা খারাপের কি হলো? তো সেখানে আমাকে শ্রমের ন্যায্য মূল্য দিচ্ছে না। আমি ধনী ফ্যামিলির হইলে সমস্যা, আমি দরিদ্র ফ্যামিলির হইলে ভালো হয়। দরিদ্র ফ্যামিলির হইলে পাড়াইতে পারে, নির্যাতন করতে পারে, নিপীড়ন করতে পারে,
ঠকাইতে পারে, যেই কারণে দরিদ্র ফ্যামিলির হইলে ভালো হয়। ভালো ফ্যামিলির হইলে, শিক্ষিত ছেলে হইলে, ট্যালেন্টফুল ছেলে হইলে তারা তো প্রতিবাদ করতে জানে, তারা কাউকেই মানে না। মাথা নত করতে হইলে এক আল্লাহর কাছে মাথা নত করো। শেখ হাসিনার কাছেও না, আমেরিকার প্রেসিডেন্টের কাছেও না, সারা বিশ্বের কারো কাছে না। মাথা নত করতে হইলে একজনের কাছে মাথা নত করো, সে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর দ্বিতীয়ত যদি কারো কাছে মাথা নত করো, সেটা হচ্ছে আমাদের এই সমস্ত দুজাহান যার জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা নত করো। দ্বিতীয়ত কারো কাছে নয়, অন্য কারো কাছে নয়। সে হোক বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে হোক বাংলাদেশের মন্ত্রী, সে হোক বা আরো কিছু, আরো বড় কিছু, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা শ্রম দিচ্ছি, শ্রমের ন্যায্য মূল্য পাই। কেন 2008 সালের পরে একটা 2008 সালে চিঠি আছে, 2009 সালে চিঠি আছে, 2010 সালে চিঠি আছে, 2011 সালে গ্যাজেট আছে, 2018 সালে 19 সালে মহামান্য হাইকোর্টের রায় আছে। কেন এতগুলো ডকুমেন্টস থাকার পরও বাংলাদেশ সরকার 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে ঠকাচ্ছে, তাদের জাতীয় বেতন দিচ্ছে না? এর জবাবটা এই লাইভে পাওয়া যাবে না ভাই, লাইভে পাওয়া যাবে না। এটা লাইভে পাওয়া যাবে না, এটা পত্রিকায় লিখলে পাওয়া যাবে না, এটা ঘরে বসে পাওয়া যাবে না। এটা পেতে হলে অবশ্যই ঢাকাতে যেতে হবে। ঢাকাতে প্রত্যেকটা পাওয়া, সেটা যুদ্ধ বলেন, সেটা যে কোনো সেকশনের প্রত্যেকটা পাওয়া আদায় করতে হলে অবশ্যই প্রাণকেন্দ্র ঢাকা, সেই ঢাকাতে যে আন্দোলন করতে হয়, ঢাকাতে যে সভা সমাবেশ করতে হয়, ঢাকাতে যে অবস্থান করতে হয়। যদি 47,000 গ্রাম পুলিশ সদস্য আপনারা যারা আছেন, তারা চান, মুক্তি চান, যে আমার শ্রমের ন্যায্য বেতন পাই, সেই বেতনটা আমি চাই, আমাকে বেতন দিতে হবে। যদি এই দিতে হবে শব্দটা ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি পাবেন। আর পেতে হলে অবশ্যই আপনাকে ঢাকা যেতে হবে, ঘরে বসে লাইভ করলে হবে না ভাই। যাই হোক, মনের ভিতরে ভাই অনেক কষ্ট, অনেক আবেগ। ব্যক্তিগত চলার বিষয় না, আমি আগেই বলেছি, একটা ইউনো, একটা ডিসি, একটা এসপি, তারা প্রতাপশালী বংশের পরিবারের ছেলে, তাদের কিন্তু বেতন লাগে না। তারা ইচ্ছা করলে বেতন ছাড়া সারা জীবন ঘুরবে, গাড়বে, বুয়ে খাবে, কিন্তু তারপরেও তারা সার্ভিস করে। সার্ভিসের যে শ্রমের যে ন্যায্য মূল্য, সেইটা তারা সেখান থেকে পায়, তা দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে চলে। শুধু তাই নয়, তারা আরো বড় বড় মোটা অঙ্কের টাকা পায়। একমাত্র বাংলাদেশে একটি বাহিনী আছে, বাংলাদেশের চাকরিজীবীদের মধ্যে একমাত্র একটা মাত্র চাকরিজীবী আছে, এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ বাহিনী, যারা ঘুষ বলতে কি শব্দ, ঘুষ বলতে কি শব্দ সেটা তারা জানেই না। কারণ তাদেরকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বাংলাদেশের যে কোনো কাজ স্থানীয় সরকার থেকে করে নিতে আসলে গ্রাম পুলিশকে ঘুষ দিতে প্রয়োজন হয় না। বড় জোর 10 টাকা 20 টাকার কেউ চা, গ্রামের ভাই বেরাদার এরা যায়, পরিচিত এরা যায়, 10 টাকা 20 টাকা 50 টাকার চা খাওয়ায়, পান সিগারেট খাওয়ায়। অথবা আসার সময় যদি কোনো ভালো মন্দার ব্যক্তি হইলো, যে ওদের বেতন খুব কম, আমার তো টাকা পয়সার অভাব নেই, ও আমার খুব কাছের লোক, ওরে 100 টাকা দিয়ে যায় যে ও যেন চা খায়, এইটা দেয়। আর যারা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায়, তাদের বেতন মাসেরটা মাসে হয়ে যায়, তাদের বেতন আপার লেভেলে, বলার বাইরে তাদের বেতন। বাংলাদেশের সৎ লোকের কোনো দাম নাই। একটা দরিদ্র লোক আছে যে সরকারের কাছ থেকে 5,000 কোটি টাকা লোন করছে, বা 1,000 কোটি টাকা লোন করছে, বা 500 টাকা লোন করছে, লোন করে সেই টাকা মারছে। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের, সেই টাকাগুলো যারা লোন করেছে তারা সরকারের আপার মহলের লোক, তারা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান। তারা সরকারের কাছে 500 কোটি টাকা লোন করেছে, 1,000 কোটি টাকা লোন করেছে, 5,000 কোটি টাকা লোন করেছে। অভাব নাই, একটু মাথা কাটান, একটু মিডিয়াতে দেখেন, দেখলেই দেখবেন যে সরকারের টাকা আত্মসাৎ করছে কারা। বড় বড় বিজনেসম্যান যারা, তারা 5,000 কোটি টাকা লোন করেছে, 10,000 কোটি টাকা লোন করেছে, তারপরে সেই লোনের টাকা তারা পরিশোধ করতেছে না। পরিশোধ না করে তারা এই টাকা সেইখানে লোকসান দেখিয়ে বিশ্বের বাইরে গিয়ে তারা বাড়ি গাড়ি, তারা আলিশান জীবনযাপন করতেছে। দুঃখজনক ব্যাপার, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায্য শ্রমের মূল্যর জন্য 47,000 গ্রাম পুলিশ কাঁদতেছে। কেন?
বাংলাদেশের সরকার 2011 সালে নিজ হাতে নিজ স্বাক্ষরিত গ্যাজেট করলেন, আর সেই গ্যাজেটটা বহাল না হওয়ার কারণে আবার গ্রাম পুলিশদের বাংলাদেশ সরকারের গ্যাজেট বহালের জন্য মহামান্য হাইকোর্টে যেতে হলো, সেইখানে মামলা করতে হইলো, সেইখানে রায়ও হয়েছে, সেইটার বিরুদ্ধে আবার সরকারের আপিলও করতে হলো। কেন সরকার আপিল করলো? এর জবাবটা কে দেবে? 2011 সালে বাংলাদেশ সরকার গ্যাজেট করছে, গ্যাজেট বহাল করে না, এটা একটা অপরাধ, এটা একটা চরম অপরাধ, বাংলাদেশ সরকারের চরম অপরাধ। এটা 2011 সালে গ্যাজেট করছে, সেই গ্যাজেট অনুযায়ী 2018 সাল পর্যন্ত গ্রাম পুলিশ সদস্যদেরকে বেতন দেয়নি, এটা একটা চরম অপরাধ। 2011 সালের পরে 2018 সালে গিয়ে আমরা গ্যাজেটটা বহালের জন্য আমরা হাইকোর্টে মামলা করলাম। মামলা রায় আমাদের পক্ষে আসলো, অবশ্যই এটা 100% যৌক্তিক দাবি বিদায় মামলার রায়। ভাই আপনাদের কমেন্টগুলো, আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই, আপনাদের কমেন্টগুলো আমি একটু পরে দেখবো ভাই, প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। তার আগে আমার মনের ভিতর অনেক কষ্ট আছে, আবেগগুলো আছে, এগুলো আপনাদের মাধ্যমে একটু প্রকাশ করতেছি। আশা করি আপনারা কেউ বের হবেন না। আমি কিন্তু এখন লাইভে এত আসি না, কারণ আমার এই আইডি ভাই, বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর কসম খেয়ে বলতেছে, আমার এই আইডি ব্যবসায়িক আইডি না। আমি এই আইডি থেকে 2 টাকা পাই না যে আমার আইডিতে পোস্ট ভাইরাল হইলে আমার টাকা আসবে, আমি মিথ্যা বলবো, আমি মিথ্যা বলে আপনাদের কাছ থেকে এই বেনিফিট নিব, ফেসবুক মিডিয়াতে বেনিফিট নিব। আমার আইডিটা সেই আইডি না। আমার কাছে একসময় ভালো খবর পাবেন, একসময় খারাপ খবর পাবেন। যখন যেটা সত্য তখন সেটাই বলবো। আর আজকে সেই কথাগুলোই বলবো যে এতদিন আপনি সুখবর বলছেন, অনেকেই পোস্টে খোঁচা মেরে কমেন্ট করেন, তখন আপনার খোঁচাটা আমার মনের ভেতরে যে লাগে ভাই, আমার কলিজার ভিতরে যে কাটার মতো লাগে। আপনি যখন খোঁচা মেরে আমাকে কমেন্ট করেন, তখন আপনার ওই খোঁচাটা আমার অন্তরে, আমার কলিজাতে কাটার মতো লাগে, কাটার মতো বেঁধে ভাই। কারণ আমি আপনাদের দিয়ে ব্যবসা করি না ভাই, যখনের যে খবরটা তখনের সেই খবরটা আপনাদেরকে জানাই। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, আপনারা ধৈর্য নিয়ে লাইভে থাকবেন, কেউ বের হবেন না। পারলে আপনারা প্রত্যেকেই একটি করে শেয়ার দিন, শেয়ার দিলে আরও অনেকেই যুক্ত হয়ে যাবে। যত তাড়াতাড়ি আপনারা প্রত্যেকেই একটা করে শেয়ার দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই যারা এখনও আমারটা পায়নি তারা পেয়ে যাবে, আরও লোকজন যুক্ত হবে। আমার কথাগুলো ভুল হলে আপনারা জুতা খুলে জুতা দিয়ে পিটান আমাকে, আমার কথাগুলো যদি কোনোটা ভুল থাকে। আর যদি সঠিক বলে থাকি অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং আল্লাহর প্রদত্ত, আল্লাহর কর্তৃক সম্মান আমি পাবো যদি আমি সঠিক থাকি, আমার কথাগুলো সঠিক থাকে, আমার রাস্তাগুলো সঠিক থাকে। তো যাই হোক, বিষয় যেটা যে আমরা বাংলাদেশ সরকার আমাদেরকে এই এতগুলো ডকুমেন্টস থাকার পরেও দেয়নি। আমরা মহামান্য হাইকোর্টে গিয়ে রায় করালাম, মামলা করলাম, রায় করালাম। সরকার কেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করালেন? কেন করালেন? এর জবাব নিয়ে রাজপথে অবশ্যই দাঁড়ানো উচিত ছিল আমাদের, শুধু এই জবাবটা চাওয়ার জন্য। 2011 সালে আপনি গ্যাজেট করলেন, সেই গ্যাজেট কিভাবে বাদ হইল, কেন বাদ হইল? আমাদেরকে কি কোনো কারণ দর্শাইছেন যে এই কারণে গ্যাজেট বাদ, আমরা ডিউটি করি না, বা আমরা এই সমস্যা, আমরা ওই সমস্যা, এই কারণে তোমাদের গ্যাজেট বাদ করা হইলো? কোনো কারণ দর্শানো ছাড়া কেন আপনি একা একা সেই গ্যাজেট বাদ করলেন? এটা জবাব চাওয়া উচিত। গ্যাজেট বাদ করেছেন ভালো কথা, সেইটা আমরা মামলার মাধ্যম দিয়ে গ্যাজেট বহাল মহামান্য হাইকোর্টের রায় আনছি। কেন আপনি আপিল করলেন, কেন আপিলটা করলেন? এর জবাব রাজপথে নেওয়া উচিত ভাই। ঘরে বসে কোনো কিছুই পাওয়া যায় না, রাজপথ থেকে আদায় করতে হয়। রাজপথে আদায়ে ধাক্কাধাক্কি হবে, রক্ত যাবে। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো জিনিস নাই সেটা সহজে পাওয়া গেছে ভাই। একজনের কাছে আপনি 10টা টাকা পাবেন, আপনার টাকা, আপনি কারো কাছে 1 লাখ টাকা দিচ্ছেন, সেই টাকাটা তুলতে যাবেন, আপনি নিজে দিচ্ছেন টাকা, সেই টাকাটা তুলতে যাবেন, দেখবেন সেই টাকাটা তুলতে গেলেও আপনাকে সহজে টাকা দেবে না। 200, 500, 1000, 5000 ভেঙে আপনাকে টাকা দিতেছে। যদি আপনি চাপ সৃষ্টি করেন, তখন আপনার সাথে ঝগড়া লাগবে, ঝগড়া হয়ে যাবে, মন কালাকালি হবে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে। টাকা জিনিসটাই এমন। আর বেতন, জাতীয়করণ, এটা বিশাল একটা ব্যাপার। জাতীয়করণ কি আপনাকে সহজেই দেবে না ভাই। এর জন্য ফাইট করতে হবে, রক্ত দিতে হবে। স্বাধীনতা অর্জন করে নিতে হয়, এমনি আসে না ভাই, স্বাধীনতা অর্জন করে নিতে হয়। যাই হোক, এগুলো ভাই অনেক কষ্টের কথা, অনেক কষ্টের। তো যাই হোক, লোক যুক্ত হবে কি না হবে না আমি জানি না, বেশি সময় লাইভে থাকার ইচ্ছা নাই। এই মুহূর্তে অনেকজন হয়েছেন, প্রায় আপনারা 79-80 জন হয়েছেন, মাশাল্লাহ। হঠাৎ করে লাইভে আসা, ঈদের দ্বিতীয় দিন, আপনারা সকলেই ব্যস্ততায় আছেন, সকলেই যে ফেসবুক নিয়ে বসে থাকেন তা না।
আর এটা আগেও জানান দিয়ে আমি লাইভে আসিনি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে কজনই যুক্ত হচ্ছেন প্রত্যেকে একটি করে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটা আপনারা দেবেন। আপনাদের মতামতটাই অনেক কিছু, কারণ এই দেশ কোনো নেতৃত্বই বারবার বিদ্যুৎ যাচ্ছে, কোনো নেতৃত্বই এককভাবে সম্ভব হয় না। একটা গাড়ি চালাতে গেলেও 3জন লোকের প্রয়োজন হয়। একটা গাড়ি চালাতে গেলেও একজন ড্রাইভার লাগে, একজন হেল্পার লাগে। বাম পাশের দিকটা ড্রাইভার কখনোই দেখতে পায় না, বাম পাশটা হেল্পারের উপর নির্ভর করে। এই গাড়িটা ঢাকা যেতে হলে বাম পাশের হেল্পার প্রয়োজন, হেল্পারের সিগনালে অনেক কিছুই নির্ভর করে। আবার একজন সুপারভাইজার দরকার বা কন্ট্রাক্টর দরকার, গাড়ির ভিতরের বিষয়গুলোর জন্য তাকে দরকার। তো একটা গাড়ি গন্তব্যে পৌঁছতে গেলেও 3জন লাগে, একা সম্ভব হয় না ভাই। একটা নৌকাতে একটা মূল মাঝি থাকে, আরো মাঝি 10জন থাকে ভাই। তো বৃহত্তর ভাবে এগোতে হয়, এমনিতে এগোনো যায় না, বৃহত্তর ভাবে এগোতে হয়। আপনারা যদি পাশে না থাকেন, আপনারা শুধু ঘরে বসে বলবেন, সেটা আমার দ্বারা সম্ভব হবে না ভাই। আমি এবার কিছু সুখবরের কথায় যাব, হ্যাঁ ভাই। রাইট ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই। ভাই সালাম, আমি রংপুর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই। লাল ভাই মিঠাপুকুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি কারো এই দেখিনি, কে কে যুক্ত হয়েছেন সেগুলো অতটা ভালোভাবে আমি দেখিনি। লাল ভাই, আপনার মোবাইল নাম্বারটা দিয়েন তো। আমার পোস্টে ইনশাল্লাহ আমি কালকে পোস্ট করব ভাই। আমার পোস্টে আছে, পিছনের পোস্টগুলোতে মোবাইল নাম্বার আছে, আমার পোস্টগুলো খেয়াল করলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আর তারপরে আমি মোবাইল নাম্বার আবার নতুন করে যুক্ত করার চেষ্টা করব। তো যাই হোক, যে কথা আমি বলতেছিলাম বা এখন বলবো, আপনারা এই 2023 সালের 13 মার্চ ঢাকাতে যারা যারা আন্দোলন দেখেছেন, যদি আপনাদের জ্ঞান থাকে তাহলে আপনাদের বোঝা উচিত 13 তারিখের আন্দোলন আমরা ইয়ং জেনারেশন যেভাবে শুরু করেছিলাম, ভালো কিছু নিয়ে ঢাকার থেকে ফিরে আসতাম। যদি আমাদের আন্দোলন আমরা সফল করতে পারতাম। আর সফল করতে পারিনি, কাদের কারণে পারিনি, কেন পারিনি, সেটা তারা যারা ছিলেন তারা আপনারা জানেন, যে কাদের কারণে সেদিনের আন্দোলনটা সফল করতে পারেননি সেটা আপনারা জানেন, তাদেরকে বলতে হবে না। তারা আমার সাথে আছে, আমি জানি। যারা সেদিন আমাকে দেখেছে, আমার চেহারা দেখেছে, আমার রূপ দেখেছে, আমার কাজ দেখেছে, আমার গুণ দেখেছে, তাদের কাছে বলার কোনো কিছু নাই। তারা আমাকে বিশ্বাস করে, তারা জানে। তারা বলে যে লাইভে, তারা কমেন্টেই তারা বলে যে যদি কেউ এই গ্রাম পুলিশ বাহিনীকে রক্ষা করতে পারে, তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করতে পারে, ফিরিয়ে এনে দিতে পারে, সে একমাত্র লাল মিয়া। এটা অনেকেই লেখে। আমি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে আমরা নতুন কমিটির নির্বাচন চাই, আপনারা কাকে চান? সভাপতি হিসেবে কাকে চান? কমান্ডার মুস্তাফা কামালকে চান নাকি ভবেন বাবুকে চান? আমি এই পোস্ট করেছিলাম। তো এই পোস্টের পরিপ্রেক্ষিতে তাকে চায় এই লোকের সংখ্যা খুব কম পেয়েছি। ভবেন বাবুকে চায় এমন লোক পাইনি আমি, প্রায় 200-300 কমেন্টের ভিতরে আমি পাইনি ভবেন বাবুকে চায়। কমান্ডার আমাদের দাদু মোস্তফা কামাল, তাকে চায় একটা কমেন্ট আমি পেয়েছি। সেই কমেন্টটা হলো মনিরুল ভাইয়ের, খোকসা মনিরুল ভাই লিখেছিলেন যে আমরা তাকে চাই। আমি 3টা শর্ত দিয়েছিলাম যে কাউকেই চাই না, এটাও একটা অপশন ছিল। সেই অপশনে সবচেয়ে বেশি ছিল যে কাউকেই চাই না। আর আমি আমার কথা লিখিনি, তারপরেও অনেকেই কমেন্ট করেছিলেন যে লাল ভাইকে চাই, লাল ভাইকে চাই, লাল ভাইকে চাই। এমন বেশ কিছু কমেন্ট আছে যে লাল ভাইকে চাই, আমরা লাল ভাইকে সর্বোচ্চ পদে দেখতে চাই। তো যাই হোক, যারা আমাকে দেখেছে, আমার কাজ দেখেছে, আমার সততা বলেন বা আমার কর্ম বলেন, আমার কাজের ধরন বলেন, যারা কাছ থেকে দেখেছে তারা আমাকে চাবে, এটাই স্বাভাবিক। তাদের ভালোবাসা কখনোই আমার থেকে মরে যাবে না, তারা আমাকে ভালোবাসবেই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, প্রিয় ভাই ও বন্ধুরা, লাইভ অনেক টাইম আর লাইভ কারো কাছে ভালো লাগে না। এবার আপনাদের কমেন্টের উত্তরগুলো দেব, সাথে কিছু কথা বলবো যে সুখবরের যে বিষয়গুলো ছিল। 100 জন যুক্ত আছেন, মাসাল্লাহ অনেকজন যুক্ত হয়েছেন। প্রত্যেকেই একটা ছাড়া দুইটা, দুইটা ছাড়া 5টা শেয়ার দেন। যে আগে শেয়ার দিচ্ছেন সেই শেয়ার হয়তো অনেকে পায়নি, আবারও একটা শেয়ার দেন। আবারও একটা শেয়ার দিলে দেখা গেল যে আপনার এই শেয়ারটা পাবে। শেয়ার দেন। এবার কিছু গুরুত্বপূর্ণ কথায় আসবো, যে আপনিও তো অনেকেই কমেন্ট করেন যে আপনিও তো সুখবর দিয়েছেন লাল ভাই, আপনার সুখবরের কি হইলো?
তাহলে কি সেগুলো মিথ্যা? আপনি আপনার ফলোয়ার বাড়ানোর জন্য সুখবর দিয়েছেন, আপনি আপনার আইডি ভাইরাল করার জন্য সুখবর দিয়েছেন, আপনিও তো মিথ্যা কথা বলেছেন। এমন প্রশ্ন অনেকেরই আছে। তো যাই হোক, রাগ জিদ অভিমান নিয়ে অনেক টাইমেই অনেকের সেই কমেন্টের উত্তর খারাপভাবে দেই, সেটা রাগ জিদ অভিমান নিয়ে দেই। তো আমি আজকে লাইভের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের যে সুখবরগুলোর সেগুলোর ব্যাখ্যা আমি দেব। যে সুখবর দিলেন আবার বলেন আন্দোলনের ডাক, এই দুইটার মধ্যে তফাৎ হয়ে গেল, কেন তফাৎ হইল সেই ব্যাখ্যাটা এখন আমি দিচ্ছি। আপনারা ধৈর্য নিয়ে একটু লাইভে থাকবেন। আমি যখন, আপনারা জানেন যে আমি সকল বিষয়ে আমি দৌড়াচ্ছি। আমাদের একটি মামলা চলমান আছে, সেই মামলাতে যেন দ্রুত আমাদের পক্ষে রায় হয় তার জন্য আমি কোর্টে দৌড়াচ্ছি, এটা আপনারা জানেন। আবার সামনে বর্তমানে সংসদ চলতেছে, সামনে বাজেট আসতেছে, জুনে বাজেট ঘোষণা করা হয়। সংসদ সদস্যদের মাধ্যমে জোরালোভাবে জাতীয় সংসদে প্রস্তাবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর মনটা যদি একটু কাদা দিতে পারতাম, বা তিনি যৌক্তিক যে বিষয়টা গ্রাম পুলিশের এইটা যদি তাকে বুঝাইতে পারতাম জাতীয় সংসদ সদস্যদের মাধ্যম দিয়ে, আমি সেই জন্য চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আমি বেশ কয়েকজন এমপি বরাবর আবেদন দিয়েছি, এবং আমার অনেক গ্রাম পুলিশ ভাই সদস্য যারা আছে, যারা আমার মতো আমার চেয়ে বেশি ট্যালেন্ট শিক্ষিত গ্রাম পুলিশ সদস্য আছে, তারাও এবার এই কাজগুলো করেছে। আবার আপনারা জানেন যে আমি এখানেই থেমে নেই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বছরও কিছুদিন আগেও আমি একটি আবেদন করেছি, এবং সেখানেও আমি লোক ধরে এই বছর আবেদনটা করেছি যেন মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনটি দেখেন এবং আপনাদের 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের কোনো সিদ্ধান্ত তিনি নেন। তো সেক্ষেত্রে সেখান থেকে যখন আমাকে জানানো হয় যে লাল মিয়া আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদনটি ইনশাল্লাহ ভালো, সেটি আশা করতেছি সেটির পরিপ্রেক্ষিতে কোনো কিছু হবে। এই খবরটা যখন আমার কাছে আসে তখন আমার কাছে সেই খবরটা একটা সুখবর হয়, মনে করি যে আলহামদুলিল্লাহ তাহলে একটা সুখবর, এটা একটা ভালো খবর। তখনই আমি আপনাদেরকে ফেসবুক মিডিয়াতে পোস্টের মাধ্যমেই হোক আর ভিডিওর মাধ্যমেই হোক আপনাদেরকে সুখবর এই শব্দটি ব্যবহার করে আপনাদেরকে জানান দিই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছি, সেখান থেকে যখন জানতে পারি, কোর্টে চেষ্টা করতেছি, সেখান থেকে যখন জানতে পারি যে হ্যাঁ আমাদের এটা অনেকটাই অগ্রগতি হয়েছে, আমরা ভালো কিছু হয়তো বা পাবো, তখন এই কথাগুলো জানতে পারি আমি। আমি আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের মনটাকে একটু হইলেও চাঙ্গা করার জন্য সত্য কথাগুলো তখন আমি প্রকাশ করি। টুকটুকিতে বলতেছে টুকটুক, মুরব্বীরা নাকি বলে যে কেউ যদি কোনো কথা বলে তখন যদি কথাটা সত্য হয় টুকটুকি টুকটুক করে, এই টিকটিকি টুকটুক করে, এটা নাকি প্রবাদে আছে। যদি তা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি মিথ্যা কথা বলতেছি না। আমি আপনাদের কমেন্টগুলো ভাই আরেকটু পরে দেখবো, আমি এখন মূল কথাগুলোতে ঢুকেছি, এই কথাগুলো শেষ দিয়ে আপনাদের কমেন্টগুলো দেখবো। আপনাদের কমেন্টগুলো শেষ দিয়ে আমি লাইভ থেকে বেরিয়ে যাব এবং কিছু খাবো, খাইনি রাত্রির খাবার, খাবো, খাওয়ার পরে ঘুমাবো ভাই। এখন এই সংবাদগুলো যখন আমি পাওয়ার পরে আপনাদেরকে সেগুলো সম্পূর্ণভাবে ভেঙে না বলে একটা ভাষায় বলার চেষ্টা করি, কারণ সবকিছু ভেঙে বলা যায় না, কিছু কিছু কাজ আছে সেগুলো, তাদের নামগুলো প্রকাশ করা সম্ভব না, কাজগুলো প্রকাশ করা সম্ভব না। আপনাদের মাধ্যমে সেটা উপস্থাপন এইভাবেই করা হয়, সুখবর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে আপনাদের মাধ্যমে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু ভাই আপনারও তো আল্লাহ হিতাহিত জ্ঞান দেওয়ার দরকার আছে, জ্ঞান থাকার দরকার আছে। 2011 সালে বাংলাদেশ সরকার গ্যাজেট করছে, সেই গ্যাজেট অনুযায়ী বেতনটা আমরা পাচ্ছি না বিদায় আমরা মামলা করেছি, আমাদের বেতন দেওয়া হয়নি। আর যে সুখবরটা আমি পেয়েছি আমি আপনাদেরকে জানাইছি, সেইটা হচ্ছে এখনো মৌখিক, এখনো মৌখিক, সেই কাজটা হচ্ছে এখনো চলমান, মৌখিক, তার কোনো স্বাক্ষরিত চিঠি এখন পর্যন্ত হয়নি। কিন্তু যাদের মাধ্যম দিয়ে আমরা করানোর চেষ্টা করতেছি তাদের মাধ্যম দিয়ে আমরা জেনেছি যে আমাদের কাজটা হয়তো বা হতে চলেছে, প্রক্রিয়া আছে, প্রক্রিয়া চলতেছে। সেইটার জন্য আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই শব্দটা ব্যবহার করে বা সুখবর এটা ব্যবহার করে
পোস্ট করে থাকি। তো সেইটা মনে করে যদি আপনি ঘরে বসে থাকেন যে আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় করলেন, সুখবর বললেন, তাহলে কেন আবার রাজপথে যাইতেছেন? যারা এটা বলেন তারা ভাই বোকার মতো বলেন। যেই দেশে গ্যাজেট হওয়ার পরে সেই গ্যাজেট বাস্তবায়ন হয়নি, তার জন্য মামলা করা হয়েছে, সেই দেশে এতটুকু মৌখিক কথা সুখবর সেইটা জেনে ঘরে বসে থাকা আমার মতে যুক্তিগত না। আপনার মতে কতটা যুক্তিগত বলেন? আপনার কাছে কতটা যৌক্তিক সেটা? আমি কাজ করতেছি, আমি হয়তো বা সংবাদ পাই, কাজের মাধ্যম দিয়ে সেখান থেকে সংবাদ পাই, সংবাদটা ভালো, কিন্তু সেই ভালো সংবাদ শুধু কানে শুনে ঘরে বসে থাকলাম চুপ করে যে উনি তো আমার ভালো বলে দিছে। জুন মাস পর্যন্ত দেখলাম, জুন মাসে দেখা গেল যে উনি ভালো বলছিল কিন্তু উনি শেষ পর্যন্ত উনি পারেনি, হয়নি। তখন তো বলবেন সিটার, লাল মিয়া সিটার। তখন এইটা ছাড়া আর কোনো ভাষা বলবেন না যে লাল মিয়া সিটার, তার সব কথা সিটার। ভাই, খেতে একজন কৃষক যখন ধান বুনে, সেই ধানগুলো যখন বুনে তখন কিন্তু একেবারে মোরা মোরা থাকে, একেবারে মোরা মোরা। সেখানে পানি দেয়, সার দেয়, বীজ দেয়, ধানগুলো সুন্দর হয়, সুন্দর। ধান গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে। কৃষকের মনটা ভরে যায়, কৃষক তখন ভাবে যে এই বছর খুব ভালো ধান হবে, গত বছরের চেয়ে ভালো ধান হবে। এটা তার কাছে একটা সুখবর যে আমার ক্ষেতটা খুব সুন্দর হয়েছে, সবুজে সবুজে ভরে গেছে, গুছায় গুছায় ধান, খুব ভালো ধান হবে। যখন ধান থেকে থুরগুলো বের হয় তখন কৃষকের মন আরো আনন্দে ভরে যায় যে এইবার মনে হয় আমার ঘরে বেরি আছে একটা, ধান যে রাখে বেরি, বেরি রাখে আছে একটা, এক বেরিতে মনে হয় হবে না। যেই পরিমাণ থুর বের হয়েছে, যেই পরিমাণ ধান হয়েছে, এই ধান ঘরে তুলতে গেলে বেরি দুইটা লাগবে, একটাই হবে না। মাশাল্লাহ, কৃষক কিন্তু কিন্তু খুব খুশি হয়। এটা তার কাছে একটা সুখবর। ধানগুলো ফুলে বের হয়ে একেবারে পাকা 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 একটা অবস্থাতে চলে আসে, ধানটি বেরিয়ে শক্ত বের হয়, কৃষকের মন আরো আনন্দে ভরে যায়। এটা তার কাছে খুব সুখবর। এটা কিন্তু সাধারণ মানুষের কাছে সুখবর না, কৃষকের কাছে সুখবর। কারণ তিনি খেতে যায়, তিনি খেতে কষ্ট করে, তিনি পরিশ্রম করে, এটা তার কাছে একটা সুখবর। কিন্তু হঠাৎ করে এই বৈশাখী, কাল বৈশাখী ঝড় আসে, সেই আধা পাকা ধানগুলোকে শিল, বজ্রবৃষ্টি, বৃষ্টি, হাওয়া এসে মুহূর্তের ভিতরে মাটিতে তছনছ করে ফেলে দিয়ে গেল। খেতে গিরুপ সমান পানি ভেজে গেল, তার পাকা ধান খেতে ময়ে এসে গেল। তার এই কষ্টটা ভাই, যারা কৃষক না তারা বুঝবে না। যারা 30 টাকা, 50 টাকা, 80 টাকা কেজি চাউল কিনে খান, তারা ভাই বুঝবেন না কৃষকের মনের অবস্থাটা। তারা বুঝবেন না যে উনি কালকে পর্যন্ত যে সুখবর, যে স্বপ্নটা উনি দেখেছে, সেটা মাত্র 5 দিন পরে উনি ধানগুলো কাটতে পারতেন, 5 দিনের ব্যবধানে সেটা দুঃসংবাদে পরিণত হয়ে গেল। তো যাই হোক, যারা বুঝবেন তারা ভাই অল্পতেই বুঝবেন, সারা রাত লাইভ করে তাদের বোঝাইতে হবে না। যারা বুঝবেন তারা অল্পতেই বুঝবেন। তা আমার সুখবরগুলো এগুলোই আমার সুখবর। আবার আমি যে বিদ্রোহী পোস্ট করি, সেটা যতক্ষণ পর্যন্ত বেতনটা আপনারা না পাবেন, আমরা বেতনটা না পাবো, ততক্ষণ পর্যন্ত ওই বিদ্রোহের গান গেয়েই যেতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর হইলে হবে না ভাই, কাজী নজরুল ইসলাম হতে হবে। কাজী নজরুল ইসলাম হয়ে বিদ্রোহের গান গেয়ে, বিদ্রোহের কবিতা লিখে এই জাতীয়করণ আনতে হবে ভাই। যাই হোক, যদি যারা আমাকে ভুল বুঝেছেন, অনেকেই আমাকে ভুল বুঝেছেন যে আমার এক সময় এক পোস্ট, আরেক সময় আরেক পোস্ট, বুঝি না লাল মিয়া কখন কি বলে। যারা বুঝেননি, আশা করি আজকে আমার কথাগুলো তারা বুঝতে পেরেছেন। তো অনেকেই লাইভ শুনেন না, লাইভ দেখেন না। যেমন এখনই 64-65-তে এসে দাঁড়িয়েছি, 100-র উপরে চলে গেছিলাম, ধৈর্য নেই। অনেকেই বের হয়ে গেছে, যাদের ধৈর্য নেই, এখন কমে গেছেন। তো এই কথাগুলো তারা শুনছে কিনা জানি না। যারা আমার বিভিন্ন পোস্টে ভুল বুঝেছেন, ভুল বুঝবেন না। আমার এটা ব্যবসা করার আইডি না, আমি ব্যবসা করিও না। আমার আইডিটা হচ্ছে, যখন যে সংবাদটা 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য, সেই সংবাদটাই আমি আপনাদের মাঝে পৌঁছে দিই। কখনো সেটা শুনে আপনারা খুশি হন, কখনো সেটা শুনে আপনারা দুঃখ পান। তবে সেটা মিথ্যা সুখও না, আর মিথ্যা দুঃখও না। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে মনে করি, এই যে কথাগুলো বললাম, জাতীয়করণ পেতে হলে অবশ্যই
অবশ্যই নিজের জাতীয়করণের জন্য নিজেকে ঘুরে দাঁড়াতে হবে। নিজেকে আমাকে ঠকাচ্ছে, আমাকে ঠকাচ্ছে, আমাকে ঠকাচ্ছে। আমার এই ঠকানোর, আমাকে যে ঠকাচ্ছে, আমাকে যেন আর ঠকাতে না পারে, আমাকে যেন আমার সময় ন্যায্য মূল্য দেয়, সেটা পেতে গেলে আমাকেই কষ্ট করতে হবে। আমি কষ্ট করতে প্রস্তুত। ঈদের পর পরই আপনারা হয়তোবা, আমি একদিকে কোর্টে কাজ করতেছি, ইনশাল্লাহ সেটাও দেখতে পাবেন। আরেকদিকে আমি বিভিন্ন লবিংয়ে আছি, এমপি মন্ত্রীদের মাধ্যম দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যম দিয়ে লবিংয়ে আছি। সেটা লবিং, সেটা ভাই চলমান লবিং। গন্তব্যে পৌঁছায়নি ট্রেন, গন্তব্যে পৌঁছানোর আগে ট্রেন থেমে যেতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটাতে আছি। আবার আমি রাজপথেও নামতে যাচ্ছি। কোন সংগঠন কি করলো, কার সংগঠন কি করলো, কর্মচারী ইউনিয়ন সকলে একত্র হয়েছে, তারা কি করলো, তাদেরটা তাদের ব্যাপার ভাই, আমারটা আমার ব্যাপার। আমি ঈদের পরপরই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি, আমারটা, আমার সাথে যারা আছেন তারা আমার সাথে থাকবেন। তারা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। তারা অবশ্যই আমাকে সব বিষয়ে সাপোর্ট করবেন, যারা আমাকে বিশ্বাস করেন। ঈদের ছুটি কাটানো হলেই হয়তোবা 8-10 দিন একটু অপেক্ষা করব, তারপরে ইনশাল্লাহ আন্দোলনের জন্য অনুমতি নেব। এবং দীর্ঘদিন, একদিনের জন্য না, 3 ঘন্টার জন্য না, 6 ঘন্টার জন্য না ভাই, দীর্ঘ অবস্থানের জন্য আমি অনুমতি নেওয়ার চেষ্টা করতেছি। অনুমতি নিয়ে ইনশাল্লাহ, নিয়ে আমি নিজে বসবো, আপনাদেরকে আগে ডাকবো না। যারা মুসলমান তারা বুঝবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি যেটা করতেন, অন্যকে সেটা করতে নিষেধ করতেন না। কারণ তিনি তো নিজেই সেটা করে, তাহলে অন্যকে নিষেধ সে কিভাবে করবে? আবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিজে যেটা করতেন না, সেটা অন্যকে দিয়ে করাতেন না, যে ওইটা তো আমি করি না, ওইটা ওকে আমি করার জন্য আদেশ কিভাবে দিই? তো যাই হোক, আমরা সেই প্রিয় নবীর উম্মত। আগে আমি করব, তারপরে যদি মনে করেন যে লাল মিয়া এটা করতেছে, এটা আমাদেরও করা যৌক্তিক, এটা লাল মিয়ার একার দায়িত্ব না, লাল মিয়া জাতীয়করণের জন্য যদি যুদ্ধ করে, তাহলে তো আমাদেরও করা উচিত। লাল মিয়ার জাতীয়করণ মানে আমাদের জাতীয়করণ। লাল মিয়া যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও করব। লাল মিয়া মৃত্যুবরণ করার জন্য দাঁড়িয়েছে, আমরাও দাঁড়াবো। যারা মনে করবেন তারা অবশ্যই অবশ্যই আমাকে সঙ্গ দেবেন, পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। আর সেটার শুরুটা আগে আমি করে দেখাবো। একবার একবার হেরে গিয়ে ঘরে ফিরে এসেছি, কিন্তু দ্বিতীয়বার হেরে গিয়ে ঘরে ফিরে আসবো না ইনশাল্লাহ। দ্বিতীয়বার জয় নিয়ে ঘরে ফিরে আসবো, এটা আপনাদেরকে আমি কথা দিতেছি, আজকের লাইভে এটা কথা দিতেছি। দ্বিতীয়বার ডাকাতে ঢোকা মাত্র ইনশাল্লাহ যার জন্য ঢুকবো সেটা বহাল করব, সেখানে থাকবো এবং জয় নিয়ে ঘরে ফিরবো। যারা জাতীয়করণ চান তারা অবশ্যই, যারা দল চান না, যারা পদ চান না, যারা জাতীয়করণ চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। খুব শীঘ্রই ঈদের বিষয়টা শেষ হইলে 1 সপ্তাহ সময় নেব ঈদ ভালো, ঈদের কি ছুটিটা ভালোভাবে কাটানোর জন্য। কারণ অনেকেই বেশি ছুটি নিয়ে যায়, ঈদ উপলক্ষে ছুটি আরো 5-7 দিন বাড়তি নিয়ে যায়। অফিস আদালত খোলা থাকলেও পূর্ণাঙ্গভাবে খোলা থাকে না। তো আমি একটু সময় নেব, 10-12 দিন সময় নেব। তার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে আমি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমি কাজ করেই আপনাদেরকে নক দেব, এর আগে না। তো যাই হোক, এবার আপনাদের প্রশ্ন পর্বে আমি চলে যাব, যে আপনারা কে কি প্রশ্ন করতেছেন সেটাই আমি চলে যাব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তখনও সাথে ছিলাম, এখনও সাথে থাকবো ইনশাল্লাহ। গ্রাম পুলিশ মোহাম্মদ ইমরান হোসেন। ধন্যবাদ ইমরান ভাই। মুজিব নায়ক হয়েছিল, নায়িকা দরকার, নায়িকা দরকার লাল ভাই। মুজিবর নায়ক হয়েছিল। ভাই আপনার কথাটা বুঝলাম না। মুজিবর নায়ক হয়েছিল, নায়িকা দরকার লাল ভাই। আপনার কমেন্টটা বুঝলাম না। তো যাই হোক, ফেসবুক মিডিয়া, যদি আপনার আমার প্রতি ক্ষোভ থাকে, যদি ক্ষোভের কোনো কমেন্ট করেন, সেটা আইসা আমার দামরা এসে কুসুরা এসে আমাকে জুতা দিয়ে বাইরে যেন। আমি 47,000 গ্রাম পুলিশের জন্য ভাষা খারাপ করি, মুখ খারাপ করি, জিদ করি, রাগ করি, অভিমান করি, আঙুল তুলে কথা বলি, প্রধানমন্ত্রীকে আঙুল তুলে কথা বলি, মন্ত্রীকে আঙুল তুলে কথা বলি, কাউকে ছাড় দিয়ে ভাই আমি কথা বলি না, আমি সেই নেতা। তো যদি আপনার আমার প্রতি ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ থাকে, সেটা ফেসবুক মিডিয়াতে না আসে, আপনি আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে, আমার মোবাইল নাম্বারে, অথবা সরাসরি এসে আপনার জুতা দিয়ে আমাকে বেরিয়ে যান।
কিন্তু ফেসবুক মিডিয়াতে পোস্টে লাইভে কোনো আজে বাজে কমেন্ট করবেন না, এটা আপনাদের পায়ে ধরে অনুরোধ রইল। আমার রাজা মল্লিক ভাই প্রশ্ন করছেন, সেই দিন হাসিটা খুব ভালো লেগেছিল ভাই, মনে করেছিলাম আপনাদের ভালো কিছু হবে। আসলে ভাই ভুল বুঝবেন না, অনেক কাজও তো ব্যক্তিগত আছে, ব্যক্তিগত দু একটা বিষয় নিয়েও তো আমরা ফেসবুকে পোস্ট করি, লাইক করি, তো হাসি দেই। কিছু কাজ তো ব্যক্তিগত জীবনও, আমিও তো মানুষ, আমারও তো ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছু আছে। কিছু কিছু পোস্ট তো ব্যক্তিগতভাবে করি। ধরেন একটা কাজ আমি ধরেছি আমি, সেই কাজটা আমি সাকসেস হয়েছি, আমার মনটা তখন অনেক ভালো, তখন তো আমি একটা পোস্ট করলাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কিছু ব্যক্তিগত বিষয় আছে, তো সেইটা যদি আপনারা পজিটিভ না নিয়ে নেগেটিভে নেন তাহলে ভাই সমস্যা। তো যাই হোক, তারপরও সকলে আলহামদুলিল্লাহ লেখেন। তো আমার বেশিরভাগ পোস্টই থাকে, বেশিরভাগ কমেন্টই থাকে 47,000 গ্রাম পুলিশ নিয়ে। আবার 47,000 গ্রাম পুলিশ নিয়ে খারাপ খবরও নাই। আমি যে আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করেছি সেটা বর্তমানে, আগেও বলেছি বহুবার, সেটা বর্তমানেও আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। তো এইটা অবশ্যই সুখবর, সুখবর ছাড়া কোনো দুঃসংবাদ এখন পর্যন্ত নাই। মুজিবুর চিটার ভাই, সেটা তার ব্যাপার, সকলের রাজপথে আসার জন্য অনুরোধ রইল। হ্যাঁ ইমরান ভাই, এটা আমার অনুরোধ রইল, তবে আমি তারিখ ঘোষণার পরে আপনারা সময় নেবেন না, আপনারা প্রস্তুত থাকবেন। ইমরান ভাই, একটা রাজপথে ছাড়া কোনো কিছু অর্জন হবে না। ধন্যবাদ ভাই। বাজেটের আগে কিছু করা উচিত। হ্যাঁ ভাই, অবশ্যই বাজেটের আগেই, এই মাসেই হবে ভাই, বাজেটের আগে না, এই মাসে। শুনানি ছাড়া কোনো পদ নেই, শুনানির জন্য কাজ বহাল হবে ভাই। ইনশাল্লাহ ভাই, মামলাটার 1 নম্বর বাদ দিয়ে আমি, তো আপনারা যারা বুঝেন না তারা বিরূপ মন্তব্য করেন। পড়ছে আপনার দাদার নামে, আপনার বাপে এখানে বড় হয়ে যান, আপনার দাদাই বড় আছে, দাদা জীবিত থাকা অবস্থায় আপনার বাপে সেখানে কিচ্ছু না। এখানে মামলাটার 1 নম্বর বাদ দিয়ে আমি, সমস্ত কাগজপত্র আমার নামে, কষ্টটা আমার। ওই যে টেবিলের উপরে যে সামনে চেয়ার আছে, চেয়ারের উপরে কাগজপত্র তুলে এনে আমি রাখছি, অনেকগুলো কাগজ আছে, ঈদের আগ মুহূর্ত। আপনারা তো ঘরে বসে কষ্ট পান, আর আমি ভাই দৌড়িয়া কষ্ট পাই। তো যাই হোক, প্রয়োজন রাজপথে থাকা দরকার। ধন্যবাদ ইমরান ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আছি, থাকবো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন। আপনারা অনুমতি দিলে আমি আমি কিন্তু বেরিয়ে যেতে চাচ্ছি। বাড়ি দফাদার রাজশাহী থেকে দেখছি। লাল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই। বাড়ি ভাই, আপনার কথা অনেক মনে পড়ে। আপনি অত্যন্ত ভদ্রলোক, এবং অত্যন্ত ভদ্রলোকের মধ্যে যে যদি সেখানেও ভাগ করা হয় 1 নাম্বার 2 নাম্বার, তাহলে আপনি সেই 1 নাম্বারে আছেন। তো আমি ভালো আছি ভাই। ভাবি বাচ্চারা কেমন আছে? আপনারা সবাই কেমন আছেন ভাই? বোরাউড়া উপজেলা নাইট ডিউটিতে আছি। হ্যাঁ ভাই, সেটাই বললাম যে বেতন 6,500 টাকা তাদেরকে ধরিয়ে দেওয়া হয় নাইট ডিউটি, ডে ডিউটি। প্রাইমারি স্কুলের দপ্তরি কাম প্রহরী, তাদের বেতন 14,000 টাকা। তারা আন্দোলন করতেছে 14,000 টাকা বেতনে আমরা নাইট করব না, আমরা দপ্তরি যদি হয়ে থাকি তাহলে আমরা নাইট প্রহরীর কাম কেন করব? এটা নিয়ে তারা আন্দোলন গড়ে তুলেছে। আর আমরা তো 6,000 টাকা বেতনের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আমরা গ্রাম পুলিশ। আমরা যদি গ্রাম পুলিশ হয়ে থাকি তাহলে আমরা কেন বোঝা টানতে যাব, আমরা কেন চা টানতে যাব, আমরা কেন ফ্যান মুছতে যাব, আমরা কেন ঝাড়ু দিতে যাব? এই প্রশ্নটা যাদের মনে নেই সেই সকল গ্রাম পুলিশ সদস্যরা ঘরে চুপ করে বসে থাকতে পারে, কিন্তু যারা শিক্ষিত গ্রাম পুলিশ তারা ঘরে বসে থাকবে না, তারা এই জবাব নেবে অবশ্যই। তো যাই হোক, অনেক সময় হয়েছে, আপনারা বিদায় দিলে আমি বিদায় নেব ভাই। আপনাকে অনেক মিস করি, আমার শালম ভাই। হ্যাঁ শালম ভাই, আমিও আপনাদের অনেককেই মিস করি, শুধু আপনাকে ভাই না, আপনাদের শালম ভাই আছেন, বাড়ি ভাই আছেন, আপনাদের অনেককেই মিস করি, যাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। মিস করি, মনে করি ভাই, মনে করি, আল্লাহর কসম খেয়ে বলতেছি ভাই, অনেককেই মনে করি। যাদের মনে করি, অনেকের ছবি এখন বর্তমানে আমার কাছে নাই, মোবাইল সমস্যার কারণে ছবিগুলো চলে গেছে। ছবি থাকলে হয়তো আপনাদের দিয়ে ছবি দিয়ে অনেক পোস্ট করতাম, অনেকের ছবি চলে গেছে, পোস্ট করতে পারি না। তবে আপনাদের মন থেকে অনেকের ভালোবাসাগুলো ভাই আমি মিস করি, কারণ আমি 47,000 গ্রাম পুলিশের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার মূল্য আমি দিতে পারবো না। আমি আপনাদের অনেকের ভালোবাসা পেয়েছি, যা অন্য কোনো নেতারা পায়নি, সেটা আমি পেয়েছি ভাই। আতিকুর ভাই, আজকে কথা দিয়ে গেলাম, মার দুধের কসম খেয়ে কথা দিয়ে গেলাম, অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে আন্দোলনটা পাবেন, তবে তারিখটা ভাই আজকে আমি দিতে পারতেছি না।
তারিখটা এই কারণেই দেব না যে আমি যদি ভাই আজকে তারিখ দেই, আমার মনের ভিতরে আছে ভাই তারিখ, আল্লাহর কসম খেয়ে ঈদের দ্বিতীয় রাত আজকে রজনী, বুকে হাত দিয়ে বলতেছি ভাই আমার মনের ভিতরে তারিখ আছে, কিন্তু তারিখটা এই মুহূর্তে আমি প্রকাশ করব না। কারণ তারিখ প্রকাশ করলেই কিছু ইঁদুর আছে, সেই ইঁদুর গিয়ে আপনার বানগুলো কাটে দেবে ভাই, বান কাটে দেবে, আপনার ঘরের বান আর রাখবে না, কাটে দেবে। যে কারণে এই মুহূর্তে আমি প্রকাশ করব না। আমি প্রকাশ করব অনুমতি নিয়ে, সেই অনুমতির কপি আমি আপনাদের ফেসবুকে পোস্ট করব, কথা দিলাম। সেটা যে বললাম সেটা হয়তো বা 22 তারিখের মধ্যেই, 22 তারিখের মধ্যেই আমি সেটা প্রকাশে আনবো ইনশাল্লাহ। তারপর আমাকে আপনারা রাজপথে পাবেন, আর আমাকে পেলে আপনারা আসবেন। না ভাই, এবার ঈদের সিলেট যাব না, সিলেট যাব আপনাদের ভালো কিছু দেখিয়ে। যদি নাও পারি, দেখাবো যে লাল মিয়া একদম যোদ্ধা, গ্রাম পুলিশের জন্য লাল মিয়া একটা যোদ্ধা। লাল মিয়া না পারতে পারে, কিন্তু নিজের জীবন দিতে পারে লাল মিয়া। যতক্ষণ পর্যন্ত 47,000 গ্রাম পুলিশের মধ্যে মনের মধ্যে সেইটা না ঢুকাবো যে না লাল মিয়াই হয়, লাল মিয়া দ্বিতীয়টা হয় না। লাল মিয়া মুখে যে কথাটা বলতেছে তার অন্তরেও একই কথা আছে। 47,000 গ্রাম পুলিশের সদস্যদের জন্য লাল মিয়া জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু না পারলে সেটা লাল মিয়ার একার ব্যর্থতা না। কারণ যুদ্ধ কখনো একা হয় না, যুদ্ধ সকলকে লাগে। এখন সকলে আসেনি, লাল মিয়া পারেনি। এইটা যতক্ষণ পর্যন্ত আপনাদের মনের ভিতরে ঢুকাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত একটা জেলাতেও যাব না, একটা থানাতেও যাব না ভাই। যখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ লাল মিয়াই সঠিক, লাল মিয়াকেই লাগবে, লাল মিয়াই পারবে, তখন আপনারা ডাকলে আপনাদের জেলাতে আমি যাব, এর আগে ভাই যাব না ভাই। ধন্যবাদ ভাই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 47,000 গ্রাম পুলিশ সদস্যদের।